আজ আমরা শুরু করব ক্লাস 11 এর জারণ ও বিজারণ বিক্রিয়া, যেটাকে আমরা রেডক্স রিঅ্যাকশন বা রেডক্স বিক্রিয়াও বলে থাকি। তোমরা আগে অলরেডি এটা পড়ে এসছো যে জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ আর জারক বিজারক দ্রব্য কাকে বলে। আমরা এখানে একবার জাস্ট রিভাইজ করে নেব। তাহলে আমরা প্রথমে দেখব ইলেকট্রনীয় মতবাদ। ইলেকট্রনীয় মতবাদ প্রথমে আসবো হচ্ছে জারণ, যেটা তোমরা জানো যে কোনো অণু, পরমাণু বা আয়ন যখন ইলেকট্রন বর্জন করে তখন সেই প্রক্রিয়াকে বলে জারণ প্রক্রিয়া। যেমন কীরকম, সোডিয়াম, এটা একটা ইলেকট্রন বর্জন করে কি তৈরি করে, সোডিয়াম প্লাস, তাহলে এই প্রক্রিয়াটা জারণ প্রক্রিয়া। একইভাবে ক্যালসিয়াম, এটা দুটো ইলেকট্রন বর্জন করে ক্যালসিয়াম 2+ তৈরি করতে পারে, তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ প্রক্রিয়া। আবার বিজারণ প্রক্রিয়ার ইলেকট্রনীয় মতবাদটা কি, ঠিক জারণ প্রক্রিয়ার উল্টোটা হবে। একটা হচ্ছে কি না, ক্লোরিন, এ কী করলো, একটা ইলেকট্রন নিল, নিয়ে কী করলো, Cl- তৈরি করলো, তাহলে এক্ষেত্রে এটা বিজারণ। একইভাবে অক্সিজেন, এ কী করলো, দুটো ইলেকট্রন নিল, নিয়ে O2- চলে গেল, তাহলে এটাও হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এগুলো আমরা সবই জানি। এবার আসবো, তাহলে জারণ বিজারণ প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানলাম। এবার হচ্ছে জারক দ্রব্য আর বিজারক দ্রব্য কাকে বলবো। ধরো আমরা একটা রিয়াকশন লিখছি, জিঙ্ক প্লাস কপার 2+ থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ প্লাস কপার। তাহলে এখান থেকে দেখে তুমি দেখতে পাচ্ছ, দেখো দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ গেছে, তাহলে -2e, অর্থাৎ ইলেকট্রন বর্জন করাটাকে তাহলে আমরা কি বলছি, জারণ। তাহলে এটা একটা জারণ প্রক্রিয়া। আবার কপার 2+, দেখো দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে গেছে, +2e, তাহলে এই প্রক্রিয়াটাকে বলছে বিজারণ প্রক্রিয়া। বিজারণ। তাহলে এবার একটা জিনিস দেখো, যে জিঙ্কটাকে দেখো, জিঙ্ক কি হচ্ছে, এখানে দুটো ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ যাচ্ছে, অর্থাৎ জিঙ্ক নিজে কি হচ্ছে, জারিত হচ্ছে। তাহলে জিঙ্ক নিজে কি হলো, জারিত হলো, জারিত হলো। আবার এই যে জিঙ্ক 2+ গেল, তার জন্য যে দুটো ইলেকট্রন ছাড়লো, দেখো কপার 2+ ওই দুটো ইলেকট্রনকে এখানে গ্রহণ করে নিল, গ্রহণ করে নিয়ে কি তৈরি করলো, কপার। তার মানে কপার কি হল, কপার 2+টা কি হলো, বিজারিত হলো, বিজারিত হলো, বিজারিত হলো। তাহলে দেখো জিঙ্ক নিজে জারিত হচ্ছে, আর যে দুটো ইলেকট্রন ছাড়ছে ওই দুটো ইলেকট্রন নিয়ে কপার বিজারিত হচ্ছে, অর্থাৎ তখন জিঙ্ককে বলা হবে যে নিজে জারিত হয় কিন্তু অপরকে বিজারিত করে, তাকে বলা হবে বিজারক পদার্থ। ঠিক আছে। আবার দেখো উল্টোভাবে বলতে পারি, কপার 2+ দুটো ইলেকট্রন নিচ্ছে কার কাছ থেকে, এর কাছ থেকে, নিয়ে কি হচ্ছে, বিজারিত হচ্ছে। তাহলে যে নিজে বিজারিত হচ্ছে এবং অপরকে জারিত করছে, কারণ ওর কাছ থেকে দুটো ইলেকট্রন নিচ্ছে, তার মানে ও দুটো ইলেকট্রন ছাড়ছে, তার মানে ও জারিত হচ্ছে, তার মানে এ নিজে বিজারিত হচ্ছে কিন্তু একে জারিত করছে, অর্থাৎ এটা তখন হয়ে যাবে জারক পদার্থ। তাহলে আমরা ইলেকট্রনীয় মতবাদ দিয়ে জারক আর বিজারক পদার্থ সম্বন্ধেও জেনে নিলাম। এবার আমরা যেটা জানবো, যে অর্ধবিক্রিয়া। অর্ধবিক্রিয়াটা বলতে কি বুঝি, বা যেটাকে বলছে হাফ রিয়াকশন। তাহলে অর্ধবিক্রিয়াটা কি না, বলছে একটা রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া, যেটাকে রেডক্স বিক্রিয়াও বলা হয়, সেই বিক্রিয়াটা কি কি নিয়ে গঠিত না, জারণ অর্ধবিক্রিয়া নিয়ে গঠিত আর বিজারণ অর্ধবিক্রিয়া নিয়ে গঠিত। সেটা জিনিসটা কি দেখো না, ওই উদাহরণটাই আমরা যদি নিই, জিঙ্ক প্লাস কপার 2+ থেকে জিঙ্ক 2+ প্লাস কপার, তাহলে এখানে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হচ্ছিল কি জারণ, এটা হচ্ছিল কি বিজারণ, এটা জারণ হচ্ছিল, এটা বিজারণ হচ্ছিল। তাহলে এখন
এই দুটো জারণ আর বিজারণ দেখো একসাথে ঘটছে, তাহলে এই পুরো বিক্রিয়াটাকে আমরা কি বলবো? জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া। তাহলে এই পুরো রিয়াকশনটাকে বলবো জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। তাহলে এখন দেখো এই পুরো বিক্রিয়াটা, এই জারণ অর্ধ বিক্রিয়া, মানে এই জারণ প্রসেসটাকে বা জারণ প্রক্রিয়াটাকে বলছে জারণ অর্ধ বিক্রিয়া। কারণ দেখো পুরো বিক্রিয়াটার অর্ধেক হচ্ছে ওটা, তাই জন্য এই শুধু জারণটাকে বলছে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। আর বিজারণ প্রক্রিয়াটাকে বলছে বিজারণ অর্ধ বিক্রিয়া, কারণ পুরো প্রক্রিয়াটার অর্ধেক, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে একটা জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া কি হচ্ছে? জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া নিয়ে তৈরি হয়। তাহলে বোঝা গেল যে পুরো জারণ বিজারণ বিক্রিয়াটা, জারণটা হবে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণটা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। এরপরে আমরা চলে আসব যে টপিকে, সেটা হচ্ছে জারণ অবস্থা এবং জারণ সংখ্যা। এই টপিকটা আমরা চলে আসবো, জারণ অবস্থা এবং জারণ সংখ্যা। এবার দেখো জারণ অবস্থাটা কি, প্রথমে আগে দেখে নেব জারণ অবস্থাটা কি। জারণ অবস্থা যেটাকে বলছে অক্সিডেশন স্টেট। তো জারণ অবস্থাটা কি না, দেখো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আমরা একটা যৌগ নিয়েছি জিঙ্ক ক্লোরাইড। এই যৌগটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? Zn2 প্লাস 2Cl মাইনাস। এবার তোমরা নিশ্চয়ই এটা জানো যে কোনো আয়নীয় যৌগকে কিভাবে ভাঙে। দেখো তার পদ্ধতিটা যদি বলি, ধরো একটা আয়নীয় যৌগ এভাবে নেওয়া হয়েছে AXBY, বুঝতেই পারছো, যেখানে এক্সটা হচ্ছে বি এর যোজ্যতা আর ওয়াইটা হচ্ছে এর যোজ্যতা আমরা জানি। তো এটাকে যদি ভাঙা হয় তাহলে প্রসেসটা হচ্ছে এক্সটা এর সামনে যাবে, তাহলে এক্স এ আর এই ওয়াইটা এর মাথায় যাবে, দিয়ে একটা ক্যাটায়ন তৈরি হবে আর পরেরটা অ্যানায়ন তৈরি হবে। কারণ প্রথমে ক্যাটায়নটা আমরা লিখি, তারপরে অ্যানায়নটা লিখব। তাহলে এই ওয়াইটা এবার প্রথমে যাবে, তারপরে বি এই এক্সটা এর মাথায় যাবে, তাহলে এক্স মাইনাস। তাহলে AXBY যদি একটি আয়নীয় যৌগ হয় তাকে ভাঙার পদ্ধতি হচ্ছে এক্স এ ওয়াই প্লাস আর হচ্ছে প্লাস ওয়াই বি এক্স মাইনাস, এভাবে ভাঙি। দেখো এই পদ্ধতি ব্যবহার করি আমরা এটাকে ভেঙেছি। দেখো এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1টা সামনে গেছে, তাহলে কিছু নেই, তাহলে 1 Zn, এই 2টা জিঙ্কের মাথায় গেছে, দেখো 2 প্লাস। আর Cl এর ক্ষেত্রে কী হবে? 2টা সামনে আসবে, দেখো এখানে ওয়াইটা সামনে এসছে, আর এর যে 1টা এর মাথায় যাবে, দেখো এখানে এর এক্সটা এই বি এর মাথায় গেছে, তাহলে এখানে যে 1টা এর মাথায় যাবে, তাহলে 1 মাইনাস। ঠিক আছে, তাহলে এই পদ্ধতি অনুসরণ করি কিন্তু আমরা জিঙ্ক ক্লোরাইডটাকে এখানে ভেঙেছি। তো যাই হোক, তো এবার দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্কটা অ্যাকচুয়ালি কিভাবে আছে না, জারিত অবস্থায় আছে না। কারণ আমরা জানি কি জারণ মানে কি ইলেকট্রন বর্জন, তাহলে জিঙ্ক নিশ্চয়ই এখানে ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2 প্লাসে এসছে, তার মানে জিঙ্কটা এখানে জারিত অবস্থায় আছে, জারিত অবস্থা। আর Cl মাইনাস, দেখো সিএলটা কি আমরা বলছিলাম, Cl মাইনাসটা কীভাবে তৈরি হয়? Cl একটা ক্লোরিনের একটা পরমাণু একটা ইলেকট্রন নিলে Cl মাইনাস তৈরি হয়, তাহলে নিশ্চয়ই ক্লোরিনটা এখানে বিজারিত অবস্থায় আছে, কারণ ইলেকট্রন নেওয়াটাকে আমরা বলি বিজারণ, তাহলে বিজারিত অবস্থায় আছে। তাহলে কোনো একটা যৌগের মধ্যে কোনো মৌলের পরমাণুগুলো যদি এইভাবে জারিত বা বিজারিত অবস্থায় যখন থাকবে তখন সেটাকে বলছে এর জারণ অবস্থা, ঠিক আছে, বা জারণ স্তরও বলা হয়। তখন এটাকে বলছে জারণ অবস্থা বা জারণ স্তর। তার মানে এখানে জিঙ্কটা জিঙ্ক 2 প্লাস জারণ স্তরে আছে আর ক্লোরিনটা Cl মাইনাস জারণ স্তরে আছে বলতে হবে। বোঝা গেছে? তাহলে জারণ অবস্থাটা হচ্ছে কি না, কোনো একটা যৌগে কোনো মৌলের পরমাণুগুলো যদি জারিত বা বিজারিত অবস্থায় যেভাবে থাকবে, সেই পুরো জারিত বা বিজারিত অবস্থাটাকে একসঙ্গে বলছে জারণ অবস্থা বা জারণ স্তর, যেটাকে আমরা বলবো জিঙ্কটা এই যৌগে
Zn2+ জারণ স্তরে আছে, আর Cl ক্লোরিনটা এই যৌগে Cl- জারণ স্তরে আছে। তাহলে জারণ স্তরটা বোঝা গেল। এবার হচ্ছে জারণ সংখ্যা, এটা খুব ইম্পর্টেন্ট। জারণ সংখ্যাটি কি? অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। তো বলছে জারণ সংখ্যাটা কিছুই না, এই যে জিঙ্ক ক্লোরাইড যৌগের মধ্যে জিঙ্কটা কি আছে না, জিঙ্কটা Zn2+ জারণ স্তরে আছে। তার এই জারণ স্তরকে দেখানোর জন্য যে নম্বরটা ব্যবহার হচ্ছে বা যে সংখ্যাটা ব্যবহার হচ্ছে, দেখো জিঙ্ক এখানে Zn2+ জারণ অবস্থায় আছে। তাহলে ওর এই জারণ অবস্থাটাকে দেখানোর জন্য কোন সংখ্যা ব্যবহার করছি আমরা? 2। তাহলে এটাকেই বলছে ওর জারণ সংখ্যা। একইভাবে ক্লোরিন এখানে Cl- জারণ অবস্থায় আছে বা জারণ স্তরে আছে। তো ওর ওই জারণ স্তরটা বা জারণ অবস্থাটা দেখানোর জন্য আমরা কি সংখ্যা ব্যবহার করছি? -1। ঠিক আছে, কিছু নেই মানে -1 আছে। তো এই -1টাকে বলছে ক্লোরিনের জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা আর কিছুই নয়, যে কোনো একটা যৌগে কোনো মৌলের পরমাণু যে জারণ স্তর বা জারণ অবস্থায় আছে তাকে যে সংখ্যাটা দিয়ে প্রকাশ করা হয় সেটাকেই বলছে তার জারণ সংখ্যা। ঠিক আছে, এবার এই জারণ সংখ্যাটা নির্ণয় করার কি কি পদ্ধতি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, যদি কোনো তড়িৎযোজী যৌগ হয়, তড়িৎযোজী যৌগ, তাহলে সেক্ষেত্রে জারণ সংখ্যাটা বলাটা খুবই সোজা। কীরকম না, ওইটাই ধরে নাও, ওই যে আমরা নিয়েছিলাম জিঙ্ক ক্লোরাইড, এটা একটা তড়িৎযোজী যৌগ। এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? Zn2+ + 2Cl-। ঠিক আছে, তাহলে বলছে তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যাটা খুবই সোজা। কি হবে না, যেটা ক্যাটায়ন, ঠিক আছে, যেটা ক্যাটায়ন তার যে চার্জ, দেখো এখানে ক্যাটায়ন Zn2+, তার চার্জ কত? 2। তাহলে এই চার্জটাকেই বলছে তার জারণ সংখ্যা। আর যেটা অ্যানায়ন তার যে চার্জ সেটাকেই বলছে তার জারণ সংখ্যা। তাহলে এই যৌগে জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে +2 আর Cl এর জারণ সংখ্যা হচ্ছে -1। তাহলে এটা বোঝা গেল। একইভাবে আমরা যদি আরেকটা নিই, ধরো FeCl2, এক্ষেত্রেও তাই। এটাকে ভাঙলে কি পাবো? Fe2+ + 2Cl-। তাহলে এই যৌগে তাহলে Fe এর জারণ সংখ্যাটা কত না, ওর যে চার্জ, কারণ এটা তড়িৎযোজী যৌগ, এটাকে ভাঙলে আমরা এটা পাবো। তাহলে ওর চার্জটা কত? 2+, তার মানে ওর জারণ সংখ্যা হচ্ছে +2। আর অ্যানায়নটার যেটা ক্লোরিন, তার জারণ সংখ্যা কত না, ওর যে চার্জ -1, তাহলে ওটাই হবে ওর জারণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে। খুব সহজেই আমরা বলে দিতে পারবো যে ওই যৌগটাকে যদি আমি ভাঙি, তাহলে ওই যৌগে মৌলের পরমাণুগুলো সেটা ক্যাটায়ন হোক বা অ্যানায়ন, যদি ক্যাটায়নটা যে তোমার হচ্ছে ক্যাটায়নটার যে চার্জ হবে সেই চার্জটা হবে ওর জারণ সংখ্যা, আর অ্যানায়নটার তার যে চার্জ হবে সেটা হবে তার জারণ সংখ্যা। তাহলে তড়িৎযোজী যৌগের জারণ সংখ্যাটা বের করা খুবই সোজা হয়ে গেল। এবার বলছে তাহলে সমযোজী যৌগে কেমন হবে? যে সমযোজী যৌগে একটু অন্যরকম হবে। সমযোজী যৌগে দেখো, সমযোজী যৌগের ক্ষেত্রে কি হয়, যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবে। ধরো জল, ঠিক আছে, তাহলে জলে অক্সিজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, জানি আমরা জল একটা সমযোজী যৌগ। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অক্সিজেন এই যে একটা বন্ধন তৈরি করছে, একটা দুটো বন্ধন তৈরি করছে অক্সিজেন, একটা হাইড্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেনের সাথে। তাহলে এখানে একটা বন্ধন ইলেকট্রন জোড় তৈরি হয়েছে। দেখো এখানে অক্সিজেনের একটা ইলেকট্রন আছে এই বন্ধনে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, অক্সিজেন একটা ইলেকট্রন দিয়েছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, দিয়ে এই বন্ডটা তৈরি করছে। আর এক্ষেত্রেও তাই, এখানেও অক্সিজেন একটা ইলেকট্রন দিয়েছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিচ্ছে, দিয়ে এই বন্ডটা তৈরি করছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে বলছে যে এই যে তোমার পরমাণুগুলো আছে এই যৌগের মধ্যে, তো এদের মধ্যে যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক সে কি করবে, যে কম তড়িৎ ঋণাত্মক তার থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে। তার মানে দেখো আমরা জানি কি অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক হাইড্রোজেনের থেকে, আমরা জানি। তাহলে অক্সিজেন কি করবে, হাইড্রোজেনের থেকে এই যে বন্ধন ইলেকট্রন জোড়টা আছে এই বন্ধন ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টানবে।
ঠিক আছে। একইভাবে এই বন্ধন ইলেকট্রন জোড়টাকেও নিজের দিকে টানার চেষ্টা করবে অক্সিজেন, কারণ অক্সিজেন হাইড্রোজেন থেকে বেশি তৈরিয়াত্মক। তাহলে কি হবে বলছে, তাহলে অক্সিজেনের মাথার উপর কি হবে না কিছুটা নেগেটিভ চার্জ তৈরি হবে বা ঋণাত্মক আধান তৈরি হবে। আর হাইড্রোজেনের উপরে যেহেতু হাইড্রোজেন কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাহলে হাইড্রোজেনের উপরে কিছুটা ধনাত্মক আধান তৈরি হবে। ঠিক আছে, এর মাথায় কিছুটা ধনাত্মক আধান তৈরি হবে, যেটাকে আমরা ডেল্টা প্লাস বলি। এর মাথায় কিছুটা ঋণাত্মক আধান তৈরি হবে। একইভাবে এর কাছ থেকেও নিচ্ছে, তাহলে এর মাথায়ও ডেল্টা প্লাস চার্জ তৈরি হবে। ঠিক আছে, আর এর মাথায়ও ডেল্টা মাইনাস। তাহলে এখানে একটা টানছে, এখানে একটা, তাহলে মানে কি হবে দুটো ডেল্টা মাইনাস হবে, কারণ এখানেও টানছে এখানেও টানছে, এর জন্য একটা মাইনাস এর জন্য একটা মাইনাস, তাহলে দুটো ডেল্টা মাইনাস। আর এর মাথায় ডেল্টা প্লাস একটা, এর মাথায় ডেল্টা প্লাস একটা, তাহলে কিছুটা ধনাত্মক আধান এখানে তৈরি হলো, কিছুটা ধনাত্মক আধান এখানে, আর কিছুটা ঋণাত্মক আধান এখানে তৈরি হয়েছে। আর তোমরা জানো যে ডেল্টাটা কেন বোঝানো হয় না, খুব ক্ষুদ্র পরিমাণ চার্জকে বোঝাতে বা আধানকে বোঝাতে আমরা ডেল্টা ব্যবহার করি। তো ডেল্টা নেগেটিভ মানে খুব ক্ষুদ্র পরিমাণ ঋণাত্মক আধান ওর উপরে আছে, ডেল্টা পজিটিভ মানে খুব ক্ষুদ্র পরিমাণ ধনাত্মক আধান ওর মাথায় আছে। যাই হোক, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে বলছে যে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে না, ও ওই তড়িৎ মৌলটি বাকি যে মৌলের পরমাণুগুলো আছে তার সঙ্গে যতগুলো বন্ধন জোড় তৈরি করবে। তাহলে দেখো এখানে অক্সিজেন এই একটা বন্ধন জোড় তৈরি করেছে, এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন জোড়, আর এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন জোড়। তাহলে টোটাল যেহেতু দুটো বন্ধন জোড় তৈরি করেছে, তাহলে এর মাথায় দেখো দুটো ডেল্টা মাইনাস হয়েছে, তার মানে এটাই হবে এর জারণ সংখ্যা। তাহলে ঠিক যতগুলো বন্ধন জোড়ও তৈরি করবে সেটাই হবে ওর জারণ সংখ্যা। আর দেখো হাইড্রোজেন অক্সিজেনের সাথে, এই হাইড্রোজেন অক্সিজেনের সাথে একটাই বন্ধন জোড় তৈরি করেছে, দেখো এই দুটো ইলেকট্রন দিয়ে একটাই বন্ধন জোড়, তাহলে ওর ওর জারণ সংখ্যা হবে +1। আর এটা +1, আর এটা কিন্তু বলবো -2। তার কারণ খেয়াল করো, অক্সিজেন বলছি, অক্সিজেনের মাথায় যেহেতু নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু মাইনাস হবে, ঋণাত্মক হবে। এবং 2 কেন হয়েছে বোঝাই যাচ্ছে, যে বললাম যে অক্সিজেন দুটো হাইড্রোজেনের সাথে দুটো বন্ধন জোড় তৈরি করেছে, তাই জন্য 2 হচ্ছে। আর প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে বন্ধন জোড় তৈরি করছে অক্সিজেনের সাথে, তাহলে এর এটা হবে হচ্ছে জারণ সংখ্যাটা হবে 1। আর পজিটিভ কেন হবে না, যেহেতু অক্সিজেন তড়িৎ তাই ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাই ওর মাথায় পজিটিভ চার্জ তৈরি হচ্ছে মানে ধনাত্মক আধান, তাহলে ওটা হবে +1। তার মানে এখান থেকে তুমি বুঝতে পারলে যে সমযোজী যৌগের ক্ষেত্রে ওই যৌগে যে মৌলের পরমাণুগুলো আছে তাদের জারণ সংখ্যা কিন্তু এইভাবে নির্ণয় করা হয়। ঠিক আছে, তখন আবার একটা উদাহরণ দেখাতে পারি, যেমন দেখো মনে করো কার্বন ডাইঅক্সাইড, তাহলে এক্ষেত্রে এর স্ট্রাকচারটা এরকম হয় আমরা জানি এইভাবে। তাহলে এখানেও দেখো, এখানে আমরা জানি কি অক্সিজেন কার্বনের থেকে বেশি তড়িৎ। তাহলে এখানে তুমি দেখো এই অক্সিজেনটা কার্বনের সাথে দুটো বন্ধন জোড় তৈরি করছে না, এই একটা বন্ধন জোড়, এই একটা বন্ধন জোড়। আর এই অক্সিজেনটাও এই কার্বনের সাথে দুটো বন্ধন জোড় তৈরি করছে, এই একটা দুটো বন্ধন জোড়। এবার যেহেতু অক্সিজেন কার্বনের থেকে বেশি তড়িৎ, তাহলে কি করবে, এই বন্ধন জোড় দুটো থেকে তাহলে ইলেকট্রন কি করবে, ও নিজের দিকে টানবে ইলেকট্রনটা। এখানেও অক্সিজেন কি করবে, বন্ধন জোড় থেকে নিজের দিকে ইলেকট্রন টানবে। তাহলে টানলে কি হবে, ওর মাথায় নেগেটিভ চার্জ তৈরি হবে, আর এর মাথায় তখন কি হবে, পজিটিভ চার্জ তৈরি হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার প্রশ্ন হচ্ছে, এই একটা বন্ধন জোড় থেকে টানছে, এখান থেকেও টানছে, তাহলে দুটো থেকে টানছে, তাহলে 2 ডেল্টা মাইনাস। আর এ কি করছে, এও দুটো থেকে টানছে, তাহলে এর মাথায়ও 2 ডেল্টা মাইনাস। ঠিক আছে, তো আমরা এখান থেকে পেয়ে গেলাম কি না, বললাম যে অক্সিজেনের জারণ সংখ্যা তাহলে কত হবে, কি বলছিলাম যে অক্সিজেন ওই পরমাণুটার সাথে, কম তড়িৎ পরমাণুটার সাথে যতগুলো বন্ধন জোড় তৈরি করবে, তাহলে এই একটা বন্ধন জোড়, এই একটা বন্ধন জোড়, সেই জন্যই ওর মাথায় 2 হয়েছে, তার মানে ওর জারণ সংখ্যা হবে -2। মাইনাস কেন হয়েছে বোঝা যাচ্ছে, কারণ ও বেশি তড়িৎ, ওই ইলেকট্রন নিচের দিকে টানছে, তাহলে যেন মাইনাস। আর যেহেতু দুটো বন্ধন জোড় তৈরি করছে, তাই জন্য ওর মাথায় 2 হয়েছে। একইভাবে কার্বনের ক্ষেত্রে কি হবে না, কার্বন দুটো অক্সিজেনের সাথে দেখো 1 2 3 4 চারটে বন্ধন জোড় তৈরি করেছে, তাহলে ওর মাথায় কিন্তু 4 ডেল্টা প্লাস হবে। বুঝা গেছে? তাহলে
এই কার্বনের তাহলে জারণ সংখ্যা হয়ে যাবে +4। প্লাস কেন হয়েছে বোঝা গেছে না, ওই কার্বনের মাথায় পজিটিভ চার্জ তৈরি হবে, কারণ অক্সিজেন ওর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাই জন্য এর মাথায় পজিটিভ চার্জ, তাই জন্য এটা ধনাত্মক জারণ সংখ্যা হবে। আর জারণ সংখ্যাটা কত হবে না, সংখ্যাটা হবে যেহেতু এই কার্বনটা এই অক্সিজেনের সাথে দুটো, এই অক্সিজেনের সাথে দুটো বন্ধন জোড় তৈরি করেছে, তাহলে টোটাল তার বন্ধন জোড় হচ্ছে 4টে, তাই জন্য তার জারণ সংখ্যা হবে +4। তাহলে বোঝা গেছে। তাহলে এইভাবে আমরা সমযোজী যৌগে কোনো মৌলের পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। এবার আমরা শুরু করব মৌলের জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। তো মৌলের জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি শুরু করার পূর্বে তোমাদেরকে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নিতে হবে। সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী কী আমি একটার পর একটা বলছি। তো প্রথমে দেখো, প্রথম পয়েন্ট আমরা যেটা জানবো যে মুক্ত অবস্থায় বা মৌল অবস্থায় সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা কিন্তু 0 হয়। কীরকম না, মুক্ত অবস্থায় বা মৌল অবস্থায়, যেমন ধরো জিঙ্ক, দেখো জিঙ্কটা এখানে মুক্ত অবস্থায় আছে বা মৌল অবস্থায় আছে বলা যেতে পারে, কারোর সঙ্গে যুক্ত হয়নি, কোনো যৌগের মধ্যে নেই, তখন এর জারণ সংখ্যা কিন্তু 0। সেটা আবার কপারও হতে পারে, একইভাবে সোডিয়াম হতে পারে। যে কোনো মৌলের পরমাণু যদি এরকম মুক্ত অবস্থায় থাকে বা মৌল অবস্থায় থাকে বলা যেতে পারে, তাহলে তার কিন্তু জারণ সংখ্যা 0 হবে। যেমন তুমি নিতে পারো Cl2, এটা একটা ক্লোরিনের অণু, তাহলে এটাও দেখো মুক্ত অবস্থায় আছে, কোনো যৌগের সাথে যুক্ত হয়নি, তাহলে এক্ষেত্রেও কিন্তু এর জারণ সংখ্যা 0। যেমন মনে করো তুমি নিতে পারো I2, এটাও নিতে পারো, ঠিক আছে। তারপরে নিতে পারো হচ্ছে তোমার P4 সালফার S8, এটাও 0। যে কোনো মৌলের পরমাণু যখন মুক্ত অবস্থায় থাকবে বা এরকম Cl2 অণু বা I2 অণু বা P4 অণু এগুলো যখন মুক্ত অবস্থায় থাকবে, যেগুলো কোনো যৌগ গঠন করছে না, তাদের কিন্তু জারণ সংখ্যা 0 হবে সর্বদা। এটা প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি বলছে? নেক্সট পয়েন্ট বলছে যে কোনো যৌগে মৌলের পরমাণুগুলোর যে জারণ সংখ্যা আমরা পাবো তার বীজগাণিতিক সমষ্টি 0 হবে। কীরকম না, মনে করো আমরা যে যৌগটা নিয়ে কাজ করছিলাম ZnCl2, তো এটাকে ভাঙলে আমরা কি পাবো, Zn2 প্লাস 2Cl মাইনাস। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, Zn2 প্লাস, তাহলে আমরা জানি যে আয়নীয় যৌগের ক্ষেত্রে ক্যাটায়নের যে চার্জ হবে সেটা হবে ক্যাটায়নের জারণ সংখ্যা, তাহলে জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে +2, জিঙ্কের জারণ সংখ্যা +2, আর অ্যানায়নের যে চার্জ হবে সেটা হবে অ্যানায়নের জারণ সংখ্যা, তাহলে এর জারণ সংখ্যা হচ্ছে -1। তো বলছে কোনো যৌগে এই মৌলগুলির পরমাণুর বা ক্যাটায়ন অ্যানায়নের যে টোটাল চার্জ বা ওদের যে বীজগাণিতিক সমষ্টি যদি বের করি, ওদের যে জারণ সংখ্যা, তাহলে সেটা কিন্তু 0 হবে। তাহলে খেয়াল করে দেখো না, জিঙ্কের জারণ সংখ্যা +2 প্লাস ক্লোরিনের জারণ সংখ্যা কত, -1 করে কটা আছে, দুটো আছে, তাহলে -1 × 2 হবে, তাহলে টোটাল কত হচ্ছে +2 - 2, 0 হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে কোনো যৌগে কোনো মৌলের পরমাণুগুলো যে জারণ স্তরে বা জারণ সংখ্যা দেখাচ্ছে তাদের বীজগাণিতিক সমষ্টি কিন্তু 0 হবে। দেখো এখানে জিঙ্ক, তার জারণ সংখ্যা হচ্ছে +2, আর Cl তার জারণ সংখ্যা হচ্ছে -1, তাহলে টোটাল বীজগাণিতিক সমষ্টি বের করো, তাহলে +2 প্লাস -1 করে কটা আছে, দুটো, তাহলে +2 - 2, 0। একইভাবে অন্য একটা অণু নিতে পারো তুমি, যৌগ নিতে পারো তুমি, যেমন মনে করো FeCl2, তুমি একটা যৌগ নিলে, এই যৌগটাকে যদি তুমি ভাঙো তাহলে Fe2 প্লাস 2Cl মাইনাস, তাহলে এখানেও দেখো Feর জারণ সংখ্যা কী হবে, +2, আর Cl এর জারণ সংখ্যা কী হবে, -1, তাহলে টোটাল বের করো, +2 প্লাস -1 করবে কটা আছে, দুটো, তাহলে -1 × 2, তাহলে 0 হচ্ছে। ঠিক আছে, তো তুমি অন্য কোনো যৌগ নিতে পারো, যেমন ধরো নিলাম কপার সালফেট, তাহলে এটাকে ভাঙলে কী হবে, কপার 2 প্লাস SO4 2-, তাহলে এখানে এটা এর জারণ সংখ্যা কত, +2, আর যে এর জারণ সংখ্যা কত, -2, তাহলে এর বীজগাণিতিক সমষ্টি করলে কত হবে, 0 হবে। তাহলে যাই হোক না কেন, মোটামুটি কোনো যৌগে ওদের পরমাণু বা আয়নগুলোর
যে জারণ সংখ্যা আমরা পাবো তার বীজগাণিতিক সমষ্টি কিন্তু শূন্য হবে। তাহলে এটা পেলাম। এর পরের পয়েন্ট কি বলছে? এর পরের পয়েন্ট বলছে যে যে আমরা জানি কি যে ক্ষার ধাতুগুলো আছে, ক্ষার ধাতু কোনগুলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই যে ক্ষার ধাতুগুলো, এরা সবসময় কি করে? একটা ইলেকট্রন ছেড়ে একটা প্লাস চার্জ তৈরি করে, +1 চার্জ তৈরি করে। তাই জন্য এদের জারণ সংখ্যা সবসময় হবে +1, এটা মনে রাখতে হবে। আবার ধরো ক্ষারীয় মৃত্তিকা ধাতু যেগুলো আছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সেগুলোর ক্ষেত্রে যেমন ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরা যেগুলো আছে এরা সবসময় কী করে না দুটো করে ইলেকট্রন ছেড়ে দুটো প্লাস চার্জ তৈরি করে। তাহলে এদের জারণ সংখ্যা হবে অলওয়েজ +2, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসবো। তাই যদি হয় তাহলে এবার চলে আসবো পরের পয়েন্ট। পরের পয়েন্ট কি বলছে? পরের পয়েন্ট বলছে যে হাইড্রোজেনের জারণ সংখ্যাগুলো কেমন হয় সেগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। কীরকম না, প্রায় সমস্ত যৌগে হাইড্রোজেন সবসময় কত জারণ সংখ্যা দেখায়? +1। ঠিক আছে? তো বলছে একটা ব্যতিক্রম আছে, কি না ধাতব হাইড্রাইড। ধাতব হাইড্রাইড যে যৌগগুলো আছে, যেমন মনে করো সোডিয়াম হাইড্রাইড, এই যৌগে কিন্তু হাইড্রোজেন -1 দেখাবে। কিভাবে না, আমরা এর আগের পয়েন্টে কি বললাম যে ক্ষার ধাতুগুলো সবসময় কি দেখায়? +1 দেখায়। তার মানে সোডিয়াম অলওয়েজ +1 দেখাবে। তাহলে এটা যদি +1 হয়, এই পুরোটাকে নিউট্রাল হতে গেলে, অর্থাৎ পুরোটাকে যদি আমি শূন্য করতে চাই, কারণ আমরা আগের পয়েন্টেই বলেছি যে একটা যৌগে যে মৌলের পরমাণুগুলো আছে তাদের যে জারণ সংখ্যা আমি পাবো তাদের সমষ্টি সবসময় শূন্য হবে। তাহলে এটা যদি +1 হয় তাহলে এটাকে -1 হতেই হবে। তার মানে এখানে হাইড্রোজেন কিন্তু -1 জারণ সংখ্যা দেখাচ্ছে। একইভাবে তুমি দেখাতে পারো ক্যালসিয়াম হাইড্রাইড, দেখো এগুলো সব ধাতব হাইড্রাইড যৌগ। তাহলে আমরা জানি কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, একটু আগে বললাম যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কত তৈরি করে? +2 তৈরি করে, অর্থাৎ এর জারণ সংখ্যা +2। তাহলে এটা যদি +2 হয় তাহলে এটা -1 করে করে হলে দুটো -2 হবে। তার মানে এখানেও হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। তার মানে এটা মনে রাখতে হবে যে প্রায় সমস্ত যৌগে হাইড্রোজেন +1 দেখায়, কিন্তু ব্যতিক্রম একটাই, সেটা হচ্ছে ধাতব হাইড্রাইড যৌগ, যেখানে হাইড্রোজেন -1 জারণ সংখ্যা দেখায়। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর যে পয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো সাধারণত হ্যালোজেনগুলো -1 জারণ সংখ্যা দেখায়। হ্যালোজেন শ্রেণীর যে যৌগ আছে গ্রুপ 17-এর, তারা সব -1 দেখায়। এবার ফ্লোরিন যে আছে, ফ্লোরিন কিন্তু সর্বদা -1 দেখায়। কারণ অন্যান্য হ্যালোজেনগুলো তাও প্লাস চার্জ তৈরি করতে পারে, গঠন করতে পারে, কিন্তু ফ্লোরিন সর্বদা -1 জারণ সংখ্যা দেখাবে। কেন না, ফ্লোরিন হচ্ছে পুরো পর্যায় সারণীর মধ্যে সবচেয়ে তৈরিয়াত্মক মৌল। তাহলে তাই জন্য কি হয় না, ফ্লোরিন সবার থেকে তৈরিয়াত্মক হওয়ার জন্য যার সঙ্গেই বন্ধন করবে, যার সঙ্গেই বন্ড ফর্মেশন করবে বা বন্ধন তৈরি করবে, তার কাছ থেকে ইলেকট্রন সবসময় নিতে থাকবে। তার মানে নিলে কি হবে, ওর মাথায় সবসময় মাইনাস চার্জ তৈরি হবে। ঠিক আছে? সেই জন্য ওর সবসময় ওর জারণ সংখ্যাটা সবসময় ঋণাত্মক হয়। আর কত হয়? -1। তাহলে সমস্ত যৌগে, ফ্লোরিনের যত যৌগ আছে সব যৌগে কিন্তু ফ্লোরিন -1 জারণ সংখ্যা দেখাবে। ঠিক আছে? আর হ্যালোজেনগুলো, বাকি হ্যালোজেন যেগুলো আছে ফ্লোরিন ছাড়া, সেগুলো সাধারণত -1 দেখায়, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতেও পারে। ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টটা আমরা দেখে নিলাম। এরপরের পয়েন্ট হচ্ছে 6 নম্বর পয়েন্ট। তো 6 নম্বর পয়েন্টে কি বলছে না, 6 নম্বর পয়েন্টে আমরা জানবো অক্সিজেনের জারণ সংখ্যাটা কেমন হয় বিভিন্ন যৌগে। তো বলছে প্রায় সমস্ত যৌগে অক্সিজেন কি দেখায়? -2 জারণ সংখ্যা দেখায়। -2, কারণ আমরা দেখাচ্ছিলাম যে অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়ে -2 তৈরি করে।
তো এই যে যৌগগুলো, যে যৌগে অক্সিজেন -2 জারণ সংখ্যা দেখায় সেই যৌগগুলোকে বলে অক্সাইড যৌগ। অক্সাইড যৌগ, অক্সাইড যৌগে অক্সিজেন সবসময় -2 দেখায়, প্রায় সমস্ত যৌগে -2ই দেখায়, কিছু কিছু ব্যতিক্রম আছে। কীরকম? 1 নম্বর হচ্ছে যদি যৌগটা পারক্সাইড হয়, পারক্সাইড, তাহলে সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন -1 জারণ সংখ্যা দেখায়। পারক্সাইডে অক্সিজেন -1 জারণ সংখ্যা দেখায়। কীভাবে? না, উদাহরণ হচ্ছে যেমন দেখো H2O2, এই যৌগটাকে যদি আমি এর যদি আকৃতিটা দেখাই তাহলে কীরকম আসবে? এরকম হয়েছে। তাহলে দেখো এখানে অক্সিজেন হাইড্রোজেন থেকে তো ঋণাত্মক, তাহলে অক্সিজেন এখান থেকে ইলেকট্রন টানছে, তাহলে এটা -1 হবে, এখান থেকেও টানছে -1 হবে, এটা তাহলে +1, এটা +1। তাহলে দেখো ওভারঅল চার্জটা কী হয়ে যাচ্ছে? ওভারঅল যে তোমার এইগুলো যদি এর জারণ সংখ্যা হয় তাহলে তার বীজগাণিতিক সমষ্টি বের করো, +1 -1 -1 +1, তাহলে টোটালটা কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে দেখো প্রত্যেকটা অক্সিজেনের উপর কত করে চার্জ আসছে? -1 করে। তাই জন্য পারক্সাইড যৌগে অক্সিজেনের ওপর জারণ সংখ্যা বা অক্সিজেনের জারণ সংখ্যাটা হবে সবসময় -1। এরপরে চলে আসবো হচ্ছে সুপার অক্সাইড যৌগে। সুপার অক্সাইড, সুপার অক্সাইডে অক্সিজেন কত দেখাবে? বলছে সুপার অক্সাইডেও দেখাবে -1/2। কিভাবে? যেমন দেখো যদি এটা দেখি সুপার অক্সাইড যৌগ, যেমন মনে করো KO2, KO2 যৌগে কি হচ্ছে? দেখো কেটা প্লাস হবে অলওয়েজ, কারণ আমরা বলছি কেটা হচ্ছে কি? ক্ষার ধাতু, তাহলে ও সবসময় +1 দেখাবে, তাহলে অক্সিজেনকে -1 এখানে হতেই হবে। এবার দুটো অক্সিজেনের ওপর -1, মানে প্রত্যেকটা অক্সিজেনে কত করে পড়ছে? -1/2 করে। -1/2 করে হলে দুটো অক্সিজেনের ওপর -1 হবে, তার মানে প্রত্যেকটা অক্সিজেনের ওপর -1/2 করে আসছে। সুতরাং সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2। এরপরে 3 নম্বর চলে আসবো। 3 নম্বর হচ্ছে একটা স্পেশাল যৌগ আছে, সেটা কি? সেটা হচ্ছে F2O। দেখো এই যৌগটা, এই যৌগে বলছে অক্সিজেন +2 জারণ সংখ্যা দেখাচ্ছে, +2। কীরকম? দেখো এখানে ফ্লোরিন অক্সিজেনের থেকেও তো ঋণাত্মক, আমরা এর আগেই বললাম যে ফ্লোরিন হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে ঋণাত্মক মৌল আমরা জানি। তাহলে ফ্লোরিন এখান থেকে ইলেকট্রন টানবে, তাহলে ফ্লোরিনের মাথায় -1 হবে, এখানেও ইলেকট্রন টানবে, তাহলে এখানে -1 হবে, তাহলে দুটো -1, তাহলে এর মাথায় অবশ্যই +2 হতে হবে পুরো যৌগটাকে তোমার হচ্ছে নিস্তরিত হতে গেলে, ঠিক আছে? তাহলে যেহেতু অক্সিজেনের উপর +2, সুতরাং এই যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু +2 হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল রাখতে হবে যে অক্সাইডে হয়, অক্সিজেনের অক্সাইডে হয় -2, সুপার পারক্সাইডে হয় -1, সুপার অক্সাইডে হয় -1/2, আর এই স্পেশাল যৌগটা F2O এই যৌগে হয় +2। এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। এরপরে আমরা চলে আসবো 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে আমরা কতগুলো আয়ন দেখব, সেই আয়নগুলোর যে আধান হবে বা চার্জ হবে সেটাই হবে তার জারণ সংখ্যা। যেমন SO4 2- এর জারণ সংখ্যা, এর আধান কত? -2, তাহলে জারণ সংখ্যা হবে -2। তাই মনে করো SO3 2-, এটা সালফেট, এটা সালফাইড, সালফাইডের কত? -2। আবার ধরো NO3-, এটা হচ্ছে নাইট্রেট আয়ন, তো এর মাইনাস কিছু নেই, মানে এটা 1 আছে, তাহলে এরও হবে, এর চার্জটাই হবে এর জারণ সংখ্যা -1। একইভাবে নাইট্রাইট, এরও হবে -1। একইভাবে হাইড্রক্সাইড, এরও হবে -1। এগুলো জাস্ট খেয়াল রাখবে যে ওর চার্জটাই হবে মানে জারণ সংখ্যা। যেমন মনে করো PO4 3-, ফসফেট, এর -3। তারপর মনে করো NO+, এর হবে +1। তারপর মনে করো CN-, এর হবে -1। তাহলে যে আয়নগুলো দেখালাম সেই আয়নগুলো, বা এখানে একটা ক্যাটায়নও আছে, তো মোটামুটি এদের যে চার্জ বা এদের যে আধান সেগুলোই হবে এদের জারণ সংখ্যা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর যে পরের পয়েন্ট বা লাস্ট পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে দেখো 8 নম্বর পয়েন্ট। বলছে
কোনো আয়ন যদি বহু পরমাণুক আয়ন হয়, যেমন MnO4- এটা হতে পারে, বা ধরো Cr2O7 2- এটা হতে পারে, ঠিক আছে। তাহলে বলছে এই আয়নগুলো দেখো বহু পরমাণু, দেখো এই আয়নটা ম্যাঙ্গানিজের একটা পরমাণু, অক্সিজেনের 4টে পরমাণু নিয়ে তৈরি হয়েছে, বহু পরমাণু। এখানে এটা ক্রোমিয়ামের 2টো পরমাণু, অক্সিজেনের 7টা পরমাণু নিয়ে তৈরি হয়েছে, বহু পরমাণু আয়ন। তো বহু পরমাণু আয়নের ক্ষেত্রে বলছে যে এই প্রত্যেকটা পরমাণুর যে যান সংখ্যা হবে, সেগুলোর বীজগাণিতিক সমষ্টি বের করলে যা হবে সেটা এর ওভারঅল চার্জ, এই যে -1, এর সাথে সমান হবে। এইটা খেয়াল রাখতে হবে। একইভাবে এটারও 2টো ক্রোমিয়াম আর 7টা অক্সিজেনের যে যান সংখ্যা হবে, সেই যান সংখ্যা যে সমষ্টি বেরোবে সেটা -2 সাথে সমান হবে। তাহলে বলছে বহু পরমাণু কোনো আয়ন যদি থাকে, তাহলে তার পরমাণুগুলোর যে যান সংখ্যা হবে, তার যে সমষ্টি, সেটা করলে তার ওভারঅল চার্জ বা ওভারঅল আধানের সাথে সমান হবে। তাহলে এই পয়েন্টটাও মাথায় রাখবে।